আচ্ছা, এখন শান্ত হতে হবে, কথা শুনতে হলে শান্ত হতে হবে সবাইকে। বিষয়টা হচ্ছে যে আমাকে সাংগঠনিক কাজে অফিসে আসতে হবে, কিন্তু প্রতিদিন যদি রাস্তা এইভাবে করে বন্ধ করে দেওয়া হয় তাতে কিন্তু দলের বদনাম হবে, মানুষের কষ্ট হবে। ঠিক আছে, এইভাবে প্রতিদিন রাস্তা বন্ধ করা যাবে না। যেভাবে সাধারণ স্বাভাবিক বিষয় সেটি আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে স্বাভাবিক থাকে সবকিছু। অফিসে আমি আরো আসবো, কিন্তু এরকম রাস্তা বন্ধ করা যাবে না। আর যদি এরকম রাস্তা বন্ধ হয় তাহলে আমার পক্ষে অফিসে আসা সম্ভব না। কিন্তু অফিসে আসলে নেতাকর্মী সকলের সাথে দেখা সাক্ষাৎ করা সম্ভব হবে, সাংগঠনিক কাজ করা সম্ভব হবে। আমি কথা বোঝাতে পেরেছি? রাস্তা বন্ধ করা যাবে না। যদি আমাকে পল্টন অফিসে দেখতে চান সবাই আপনারা, তাহলে রাস্তার পরিবেশ স্বাভাবিক রাখতে হবে। রাস্তা এরকম বন্ধ করা যাবে না, মানুষের চলাচলে বাধা বিঘ্ন দেওয়া যাবে না। বোঝা গেছে? তাহলে এখন দয়া করে আগামী আধা ঘন্টার মধ্যে রাস্তাটা ক্লিয়ার করেন সবাই। রাস্তাটা ক্লিয়ার করেন। আজকে আমি কাজ শেষ করে চলে যাব, আবার আসবো, এবং স্বাভাবিকভাবে সবকিছু যাতে হয় সেই কাজটা করতে হবে আমাদেরকে। ঠিক আছে, সবকিছু স্বাভাবিক রাখতে হবে। আর একটি কথা, মানুষ অনেক প্রত্যাশা নিয়ে দলের দিকে তাকিয়ে আছে। মানুষ অনেক প্রত্যাশা নিয়ে দলের দিকে তাকিয়ে আছে। কাজে এখানে যে সকল নেতাকর্মী আছে, সারা দেশে আমাদের যে সকল নেতাকর্মী আছে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে আইন শৃঙ্খলার ভিতরে থাকতে হবে, এবং আমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের সমস্যা হয়, কষ্ট হয়, অসুবিধা হয়, সেই জিনিসগুলো করা যাবে না। একই সাথে অনেক সমস্যা আছে দেশে, মানুষকে বোঝাতে হবে, মানুষকে পাশে দাঁড়াতে হবে, মানুষকে ধৈর্য ধারণ করানো শেখাতে হবে, বা ধৈর্য ধারণের সহযোগিতা করতে হবে মানুষকে। ঠিক আছে, অনেক কাজ আছে আমাদের। এখন প্রথম নম্বর কাজ হচ্ছে, 1 নম্বর কাজ হচ্ছে রাস্তাটা ক্লিয়ার করতে হবে, অফিসে যাতে আমি আসতে পারি। আপনাদের সহযোগিতা থাকলে আমি অফিসে আসতে পারবো, আপনাদের সহযোগিতা না থাকলে আমি অফিসে আসতে পারবো না। আপনারা কি চান আমি অফিসে আসে? তাহলে আপনাদের সহযোগিতা করতে হবে, পরিবেশটা নরমাল রাখতে হবে। রাখা যাবে সেটা? আমি আরো 2-1 দিন আসবো, আমি দেখবো, যদি দেখি স্বাভাবিক রেখেছেন তাহলে আমি আসবো, আর যদি দেখি স্বাভাবিক রাখেন না তাহলে কিন্তু এখানে আমার পক্ষে আসা সম্ভব হবে না। কারণ আমি আসলে আপনারা যদি এরকম করেন এলাকার মানুষের সমস্যা হবে, এই দিক দিয়ে বহু হাজার হাজার মানুষ যাওয়া আসা করে, তাদের সমস্যা হবে। কাজে আমরা নিশ্চয়ই দেশের মানুষের সমস্যার কারণ হতে চাই না, তাই তো নাকি? হতে চাই না? হতে চায় না। কিন্তু প্রত্যেকটা নেতাকর্মীকে এই ব্যাপারে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। ঠিক আছে, এখন অনুরোধ হচ্ছে রাস্তাটা ক্লিয়ার করেন সবাই। সবাই বাম দিকে চেপে আসেন, এইদিকে চেপে আসেন, দরকার হলে কর্নার চলে আসেন। রাস্তাটা মেয়েটা যখন কলে কথা বলছিল, অর্থাৎ রেড ক্রিসেন্টের সাথে ইমার্জেন্সি কলে ছিল, তখন ওর পাশে 6টা ডেড বডি, আর এই প্রত্যেকটা ছিল তার ফ্যামিলি মেম্বার। সে একটা গাড়িতে আটকা পড়ে, মানে সেই জীবিত ছিল, সে শেষ কলটা করে ইমার্জেন্সি কার। ঠিক ওই মুহূর্তে একটা মিলিটারি ট্যাঙ্ক এগিয়ে আসছিল, ইসরায়েলের মিলিটারি ট্যাঙ্ক। তো ও যখন কলটা করে, এই কলটা রেকর্ড করা হয় রেড ক্রিসেন্টে, এবং সেটার উপর ভিত্তি করে একটা সিনেমা বানানো হয়। 2025 সালে এই ডোকু ড্রামা ফিল্মটা মুক্তি পায়, এবং এই মুভিটার নাম ছিল দ্য ভয়েস অফ হিন্দ রাজাব। এই মুভিটি ভেনিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয় এবং গ্র্যান্ড জুরি প্রাইজ জিতে, সাথে আরও অন্যান্য প্রাইজও জিতে। তো মুভিটাতে, এটা যেহেতু ডোকু ড্রামা, জাস্ট ওই অংশটুকুই বিশেষভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে একটা ছোট্ট মেয়ে এমন একটা জায়গায় আটকা পড়ছে যে পুরো শহরে আর কেউ নাই। কারণ ওই শহরটাতে ঘোষণা দেওয়া হয়েছিল যে ইসরায়েলি মিলিটারিরা অ্যাটাক করবে, শহরটা যেন খালি করে দেওয়া হয়, কিন্তু ওরাও খালি করছিল, ওরা চলেই যাচ্ছিল, সেই মুহূর্তেই ওদের উপরে গুলি বর্ষণ করা হয়। গাড়িতে ওর পুরো ফ্যামিলি মেম্বার ছিল, সবাই মারা যায়, লাস্ট ও বেঁচে ছিল, এবং ও রেড ক্রিসেন্টকে একটা ইমার্জেন্সি কল করে, সে পুরো কলটা রেকর্ড করা হয়, এবং সেই কল রেকর্ডের উপর ভিত্তি করেই এই ডোকু ড্রামাটা বানানো হয়। আমি সেই কল রেকর্ডের খানিকটা আমি আপনাদের এখানে অ্যাড করে দিব, আপনারা দেখে নিয়েন। তো ওখানে যেভাবে বলছিল আর কি, ও বিশ্বাস করবেন না, জাস্ট নেওয়ার মতো না। সেখানে সে বলছিল যে একটা ট্যাঙ্ক এগিয়ে আসছে, ওদের গাড়িতে মানে লাগাতার 335 বার গুলি করা হয়। তো সাহায্য চাচ্ছিল যে আমার খুব ভয় লাগতেছে, প্লিজ আমাকে নিয়ে যাও, আমার খুব ভয় লাগতেছে, ট্যাঙ্ক আগায় আসতেছে। অ্যাকচুয়ালি ও যখন ফোনটা করে, একজন পুরুষ ধরে, পরে একজন মহিলা ফোনটা নেয় এবং তাকে বলে যে তুমি ভয় পেও না, আমরা গাড়ি পাঠাচ্ছি, অ্যাম্বুলেন্স যাচ্ছে। তো ওর ভয় কাটানোর জন্য ওর সাথে সূরা ফাতিহা পাঠ করে। আপনারা ওই অংশটুকু একটু শোনেন, বুঝবেন। জাস্ট কল্পনা করেন, ছোট্ট একটা বাচ্চা একটা সময় ধরে একটা গাড়িতে আটকা পড়ছে, পাশে তার মৃত
6 জন ফ্যামিলি মেম্বার এবং একটা মিলিটারি ট্যাঙ্ক আগায় আসতেছে এবং সে জানে যে হয়তো বা কিছুক্ষণ পর মারা যাবে। কতটা ভয় পাইছে এই বাচ্চাটা, মানে আপনারা ওর ভয়েসটা শোনেন, কারণ এটা রিয়েল, এটা কোনো এআই মেড বা বানানো কিছু না, একেবারে সত্যি। এটা শোনার পরে জাস্ট আমার একটাই অনুভূতি কাজ করে, যারা মানবাধিকারের কথা বলে যে তারা নাকি মানবাধিকার ফলো করে, হায় রে কি সুন্দর মানবাধিকার, অথচ তাদের হাতে সবচেয়ে বেশি রক্তে লাল মানুষের রক্ত, তার থেকেও বেশি বলতে বাচ্চাদের রক্ত। কেন আমি যুদ্ধ পছন্দ করি না, এটা হচ্ছে ওয়ান অফ দ্য রিজন। সত্যি নেওয়ার মতো না। আমার এখনকার প্রতিদিনকার প্রার্থনায় থাকে আল্লাহ যেন যুদ্ধটা থামায় দেয়। পৃথিবীতে যুদ্ধ মানেই সবার ক্ষতি, স্পেশালি বাচ্চাদের, আসলে নেওয়ার মতো না। ওই জায়গায় যদি আমার বাচ্চাটা থাকতো, রাজব তো আমার বাচ্চার মতোই ছিল, আসলে এটা নেওয়ার মতো না। তো একটা জিনিস আমার খুব বেশি বুকে এসে লাগছে, মানে আমি খুবই কষ্ট পাইছি, সত্যি খুব কষ্ট পাইছি। সেখানে কথাটা ছিল এরকম যে ওই মহিলাটা যখন ওকে সাহস দেওয়ার জন্য, হ্যাঁ অ্যাম্বুলেন্স অলরেডি পাঠানো হয়েছিল, কিন্তু রাস্তায় অনেক বাধা টাধা পেরায় যেতে যেতে ততক্ষণে ও মারা যায়। যাই হোক, তো ওই মহিলাটা যখন ওর সাথে কথা বলছিল, ওকে জিজ্ঞেস করা হয় তুমি কোন ক্লাসে পড়ো, তোমার ক্লাসের নাম কি, মানে কোন ক্লাসে পড়ো এটা যখন বলে, ও বলে যে আমার ক্লাসের নাম হচ্ছে বাটারফ্লাই। মানে ও বোধহয় কিন্ডারগার্টেনে ছিল, ওর ক্লাসের কোনো নাম্বার ছিল না, প্রজাপতির নামে ছিল বাটারফ্লাই। আর ওর স্কুলের নাম যখন জিজ্ঞেস করা হয়, ও বলে ওর স্কুলের নাম হচ্ছে হ্যাপি চাইল্ডহুড। মেনে নেওয়ার মতো না। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আপনারা জানেন গতকালকের 26শে মার্চের অনুষ্ঠানকে কেন্দ্র করে খাদিজা আক্তার নামের একজন ইওনো 26শে মার্চের দিনে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম তার মুখ থেকে ঘোষক হিসাবে উপস্থাপন করেননি। তিনি সেখানে তার নামটিকে এড়িয়ে গিয়েছিলেন। ঝিনাইদহের মহেশপুর উপজেলায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতিমধ্যে এই খাদিজা আক্তারকে তার চাকরির জায়গা থেকে পরিবর্তন করে বদলি করে দেওয়া হয়েছে। খাদিজা আক্তার তিনি তার সাংবাদিকদের সাথে মত প্রকাশ করে বলেছেন যে নিয়ম অনুযায়ী উনি যদি কারো ব্যক্তির নাম ঘোষণা করেন সেটা সংবিধানের মধ্যে থাকতে হবে। তো বিদ্যমান সংবিধানে যেহেতু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামটি স্বাধীনতার ঘোষক হিসেবে স্থান পায়নি বা নেই, বা পূর্ববর্তী সরকার সেটা দেয়নি, সে কারণে